এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ১২০ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ১২০ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই ৯.৮-এ বলা হয়েছে অনুশীলনী ২। দেখো, একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি ১ নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করো। অর্থাৎ এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করতে বলা হয়েছে, তাই না? তাহলে সংখ্যা রেখা কি? দেখো, একটু নিচে লক্ষ্য করলে আমরা এই যে রেখাটি দেখতে পাচ্ছি এই রেখাটিকেই কিন্তু বলা হয় সংখ্যা রেখা। তাহলে আমরা যে কাজটি করব, আমাদের খাতায় ঠিক এটির মতো কিন্তু একটি সংখ্যা রেখা অঙ্কন করব, ঠিক আছে? এবং তারপরে এই সংখ্যাগুলো কোন কোন জায়গায় বসবে সেই সঠিক জায়গায় কিন্তু আমাদের বসাতে হবে। দেখো, এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ এবং খুবই মজার। তোমরা একটু ভালো করে যদি বোঝার চেষ্টা করো, দেখো আমরা যে কাজটি করব শুরুতেই এই সংখ্যা রেখাটি সম্পর্কে আমরা একটু বুঝবো, ঠিক আছে? দেখো, আমরা দেখতে পাচ্ছি এই শুরুতে আমাদের বলা হয়েছে 0.88। আবার একটু পরে এইখানে এসে বলা হয়েছে 0.89, এখানে বলা হয়েছে 0.9, এখানে বলা হয়েছে 0.91, তাই না? এবারে আমরা যদি সংখ্যাগুলো লক্ষ্য করি, দেখো প্রথম সংখ্যাটি কি রয়েছে 0.881। আচ্ছা, তাহলে এই সংখ্যাটি কোথায় বসবে? দেখো, আমরা যেহেতু শুরুতেই দেখতে পাচ্ছি 0.88, দেখো এর সঙ্গে কি এটার মিল রয়েছে? এই যে 0.88 এতটুকুর সঙ্গে কি এর মিল রয়েছে না? হ্যাঁ, মিল কিন্তু রয়েছে। তাহলে এই সংখ্যাটি কিন্তু দেখতে পাচ্ছি এখানে রয়েছে 0.88, এইখানে শেষে যেহেতু একটি 1 রয়েছে, তার মানে আমরা কি বুঝতে পারি ওর সঙ্গে যদি আমরা আরও 1কে যোগ করি তাহলেই কিন্তু 0.881 হয়ে যাবে। তার মানে এই দাগটির পরের যে দাগটি, হ্যাঁ, অর্থাৎ এই যে ছোট একটি দাগ দেখতে পাচ্ছি ওর পরের সংখ্যাই তো 0.881 হবে। তাহলে অর্থাৎ এই যে ছোট দাগটি এটি হচ্ছে কি? এটি হচ্ছে 0.881, তাই না? আশা করি সকলেই বুঝতে পেরেছে। এরপরে যে দাগটি রয়েছে এটি হবে 0.882, তারপরটা হবে 3, তারপরে 4, 5, 6, 7, 8, 9, 10, এই পর্যন্ত এসে কিন্তু 10 হয়ে যাবে, তাই না? আমরা ভালো করে লক্ষ্য করলে দেখব এইখান থেকে এই পর্যন্ত এখানে কিন্তু মোট 10টি ভাগে ভাগ করা হয়েছে। আবার এই জায়গা থেকে এই পর্যন্ত কিন্তু 10টি ভাগে ভাগ করা হয়েছে, এখান থেকে এই পর্যন্ত এখানেও কিন্তু 10টি করে ভাগ করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দ্বিতীয় সংখ্যাটি কত? 0.889। আচ্ছা, তাহলে এই যে আমরা পেয়েছি 0.88, এই 88-এর সঙ্গে আমাদের এবারে কত যোগ হয়েছে? শেষে 9 যোগ হয়েছে, তাই না? তাহলে আমরা এইখান থেকে শুরু করে 9 পর্যন্ত গণনা করব। দেখো, 0.88, তারপর হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ এই যে ছোট দাগটি এটি হচ্ছে কি 0.889। তাহলে অর্থাৎ এই দাগের সোজা আমরা একটি তীর দিয়ে এখানে আমরা লিখতে পারি 0.889। দেখো, আমরা কিন্তু এটিকেও সমাধান করে ফেললাম। এরপরে সংখ্যাটি কত রয়েছে? এখানে বলা হয়েছে 0.895। তাহলে 0.89 এটা রয়েছে কোথায় দেখো তো? আমরা দেখতে পাচ্ছি এই যে রয়েছে 0.89, তাই না? তাহলে এই 8-9-এর পরে এখানে শেষে রয়েছে কত? 5 রয়েছে। তার মানে কিন্তু এইখান থেকে আমরা 5 পর্যন্ত গণনা করবো, তাই না? দেখো কত সহজ, 1, 2, 3, 4, 5, তার মানে এটি হচ্ছে 0.895। তার মানে আমরা এইখানে একটি তীর দিয়ে, এরকম একটি তীর চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি 0.895। আচ্ছা, এটিকেও সমাধান করা হয়ে গেল। এরপরে বলা হয়েছে 0.899, অর্থাৎ 0.89 কোথায় রয়েছে? এই যে 0.89, তাই না? এরপরে শেষে রয়েছে কত? ওর শেষে কিন্তু রয়েছে 9। তার মানে এইখান থেকে গণনা করতে করতে আমাদের 9 পর্যন্ত যেতে হবে, তাই না? দেখো, এটার পরের থেকে কিন্তু আমরা গণনা করব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে দেখো, এই যে বড় দাগটি তার আগের দাগটি হচ্ছে 0.889। তাহলে আমরা এখানে একটি তীর চিহ্ন দিয়ে আমরা লিখে দিতে পারি 0.899, তাই না? আচ্ছা, তাহলে এটিকেও সমাধান করা হয়ে গেল। এরপরে শেষে রয়েছে কত? 0.901। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে 3টি সংখ্যাকে দেখবো, তাই না? প্রথম 3টি সংখ্যা 0.90, তাহলে 0.90 কি কোথাও রয়েছে? না বন্ধুরা, কোথাও কিন্তু 0.90 নেই। তবে
এইখানে আমরা দেখতে পাচ্ছি 0.9 রয়েছে, তাই না? কিন্তু এই জায়গাতে যদি একটু শূন্য থাকতো তাহলে কিন্তু এর সঙ্গে আমাদের মিলে যেত, তাই না? আচ্ছা দেখো এইখানে কিন্তু অটোমেটিক একটা শূন্য রয়েছে। কেন রয়েছে? কারণ হচ্ছে আমরা জানি যে কোনো সংখ্যার যদি দশমিক থাকে এই দশমিকের শেষে গিয়ে কখনোই শূন্য লিখতে হয় না, ঠিক আছে? অথচ এইখানে কিন্তু আমরা চাইলে একটি শূন্য ধরে নিতে পারি। এখানে কিন্তু অবশ্যই একটি শূন্য রয়েছে, ঠিক আছে? যেহেতু এই শূন্যটি দশমিকের একদম শেষে গিয়ে পড়েছে, যার কারণে এই শূন্যটি আমরা লিখিনি, ঠিক আছে? শুধুমাত্র 0.9 লিখেছি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এইখানে একটি শূন্য রয়েছে। ধরে নিচ্ছি না, এখানে কিন্তু আসলেই একটি শূন্য রয়েছে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো এটির সঙ্গে কিন্তু আমাদের মিলে যাচ্ছে 0.90। এখন এরপরে যোগ হয়েছে কত? 1 যোগ হয়েছে, তাই না? তাহলে এর সঙ্গে যদি আমরা 1কে যোগ করি, অর্থাৎ এই পরের দাগটিকে যদি আমরা নিই, তাহলেই কিন্তু হয়ে যাবে 0.901, তাই না? তাহলে আমরা এইখানে একটি তীর দিয়ে আমরা লিখে দিতে পারি 0.901। দেখো আমরা প্রত্যেকটি সংখ্যাকে কিন্তু যার যার স্থানে, অর্থাৎ সঠিক স্থানে কিন্তু আমরা বসিয়ে দিয়েছি, তাই না? আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো বন্ধুরা আমরা যদি এবারে 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দ্বারা গঠিত। অর্থাৎ আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দ্বারা গঠিত। অর্থাৎ এই নিচে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটি সংখ্যা, যেমন দেখো এই প্রথমে 1 নম্বরের যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি কতটি 0.001 দ্বারা গঠিত। অর্থাৎ এর অর্থ হচ্ছে এই সংখ্যার ভিতরে কতগুলো 0.001 রয়েছে, আবার এই সংখ্যাটির ভিতরে কতগুলো 0.001 রয়েছে, এই সংখ্যার ভিতরে এবং এই সংখ্যার ভিতরে, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার ভিতরে কয়টি করে 0.001 রয়েছে এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো এই প্রশ্নটি আমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, তাই না? তবে আজকে আমরা এমন একটি টেকনিক শিখব যার মাধ্যমে কিন্তু আমাদের এই অঙ্কটি একদমই সহজ মনে হবে। সেটি হচ্ছে কি? দেখো এই প্রশ্নটিকে যদি আমরা একটু নিজেদের মতো করে লিখি, আমরা ধরো নিজের এরকম একটি প্রশ্ন তৈরি করলাম, হ্যাঁ, এবং খুবই সহজভাবে আমি যদি তোমাদেরকে বলি ধরো 10-এর ভিতরে 10, এটি কি একটি সংখ্যা না? এটি কিন্তু একটি সংখ্যা। তাহলে আমি যদি বলি 10-এর ভিতরে কতটি 5 রয়েছে, অথবা আমি তোমাদেরকে যদি বলি যে 10 সংখ্যাটি কতটি 5 দ্বারা গঠিত, তাহলে কি তোমরা এটিকে খুবই সহজে সমাধান করতে পারবে না? হ্যাঁ, আমরা কি করব? আমরা নিশ্চয়ই এই 10কে 5 দ্বারা ভাগ করব, তাই না? যখন 5 দ্বারা ভাগ করব তখন কিন্তু পেয়ে যাব যে এই 10-এর ভিতরে কতটি 5 রয়েছে, বা এই 10 কতটি 5 নিয়ে গঠিত। আমরা কি করব? এই 5 দ্বারা কিন্তু 10কে ভাগ করব। আমরা যদি 5-একে 5, 5 2 × 10, অর্থাৎ 2 পাই কিন্তু আমরা উত্তর, তাই না? অর্থাৎ আমরা বুঝতে পারি এই 10-এর ভিতরে 5 রয়েছে কতটি? 2টি 5 রয়েছে। তাহলে এই অঙ্কটি এবং এই যে অঙ্কটি, এই দুটি অঙ্ক কিন্তু আলাদা কিছুই না, দুটি অঙ্কই কিন্তু একই রকম। শুধুমাত্র এই যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি এটি যেহেতু দশমিক ভগ্নাংশ, এটি দেখে কিন্তু আমাদের একটু ভয় ভয় মনে হয়েছিল প্রথমে, তাই না? তবে এই অঙ্কটি এবং এই অঙ্কগুলো কিন্তু ঠিক একই রকম। আমাদের এখানে বলা হয়েছে যে এই যে সংখ্যাটি এর ভিতরে কতটি 0.001 রয়েছে, অর্থাৎ কতটি 0.001 দ্বারা গঠিত। তাহলে আমরা কি করতে পারি? আমরা অবশ্যই এই সংখ্যা দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করব। ভাগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব যে এর মধ্যে কতটি 0.001 রয়েছে। কত সহজ! আচ্ছা দেখো এবারে আমরা যদি 1 নম্বর অঙ্কটি একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা আমাদের যেহেতু 2-এর 1 নম্বরে বলা হয়েছে 0.031, এই সংখ্যাটিকে কিন্তু আমরা ভাগ করব 0.001 দ্বারা, ঠিক আছে? অর্থাৎ এই প্রত্যেকটি অঙ্ককেই কিন্তু আমরা 0.001 দ্বারা ভাগ করব। তাহলে আমরা জানি যে সংখ্যা দ্বারা ভাগ করতে হয় সেটিকে কিন্তু আগে লিখতে হয়, তাই না? তাহলে আমরা আগে, অর্থাৎ শুরুতে কিন্তু লিখব হচ্ছে 0.001, এবং আমরা কিন্তু মাঝখানে লিখব হচ্ছে এই সংখ্যাটিকে, তাই না? 0.031। আচ্ছা এখন যদি আমরা ভাগ করি, দেখো আমরা কিন্তু এর আগেও শিখেছি যে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে এই যে ভাজকের ঘর,
এই ভাজকের ঘরে কিন্তু কখনোই দশমিকটাকে রাখা যায় না, ঠিক আছে? এই দশমিকটাকে একদম ডান পাশে নিয়ে আসতে হয়, এবং এই দশমিকটা যখন আমরা একদম ডান পাশে নিয়ে আসবো তখন এটি কিন্তু একটি পূর্ণ সংখ্যা হয়ে যাবে, তখন আর দশমিক ভগ্নাংশে এটি থাকবে না, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিক রয়েছে এই জায়গাতে। এই দশমিকটাকে যখন আমরা এই পাশে নিয়ে আসবো তখন লক্ষ্য করব যে এই দশমিকটা কয়টি সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসলো। যেমন দেখো এখানে ওর মাঝে কয়টি সংখ্যা রয়েছে, একটি সংখ্যা, দুইটি সংখ্যা, তিনটি সংখ্যা, তাই না? যেহেতু তিনটি সংখ্যাকে টপকে এই পাশে চলে আসবে, যার কারণে এই যে দশমিক রয়েছে এই দশমিকটাও কিন্তু তিন সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এই সংখ্যাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, দেখো এই দশমিকটা তিন সংখ্যাকে টপকে চলে আসলো এই জায়গাতে। তাহলে এই দশমিকটাও যদি এবার তিন সংখ্যাকে টপকায়, দেখো এক সংখ্যা, দুই সংখ্যা, তিন সংখ্যাকে টপকে যদি এই পাশে চলে আসে তাহলে এইখানে কিন্তু আর দশমিক নেই, তাই না? তাহলে এই দেখো এখন এটি কিন্তু একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল, 0001। আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই আগে যদি শূন্য থাকে এই শূন্যগুলোর কিন্তু কোনোই দাম থাকে না, তাই না? আবার দেখো এটিও কিন্তু একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল, কেন? কারণ ওর শেষে একদম ডান পাশে কিন্তু দশমিকটা চলে আসলো, তাই না? তাহলে এইখানেও আমরা এই যে আগের দুটি শূন্য দেখতে পাচ্ছি, এই দুটি শূন্যের কিন্তু কোনো দাম নেই, তাহলে এই দুটি শূন্য বাদ দিলে থাকে কি, বাকি থাকে হচ্ছে 31, তাই না? এখানে রয়েছে 31 এবং এইখানে রয়েছে কিন্তু শুধুমাত্র 1, তাই না? এখন এক দ্বারা যদি আমরা 31কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি এক দ্বারা 31কে ভাগ করলে কিন্তু আমরা 31 বারই ভাগ করতে পারবো, তাই না? অর্থাৎ 31 একে 31, তাহলে আমরা ভাগফল পাচ্ছি কত? আমরা কিন্তু ভাগফল পাচ্ছি 31, তাই না? অর্থাৎ আমাদের এই 31 হচ্ছে কি উত্তর। আমরা উত্তর দিয়ে কী লিখতে পারি? আমরা লিখতে পারি 0.031 মধ্যে 31টি 0.001 রয়েছে, অথবা আমরা লিখতে পারি 0.031 এই সংখ্যাটি 31টি 0.001 দ্বারা গঠিত, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা এক নাম্বার দিয়ে উত্তর কি লিখতে পারি? আমরা এক নাম্বার দিয়ে উত্তর লিখতে পারি হচ্ছে 31টি, তাই না? আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 2 নাম্বার যে প্রশ্নটি সেটি যদি সমাধান করি, দেখো 2 নম্বরে বলা হয়েছে 0.296 এই সংখ্যাটি কতটি 0.001 দ্বারা গঠিত, তাই না? তাহলে আমরা কি করব? এই সংখ্যাকেও কিন্তু এই 0.001 এটি দ্বারা ভাগ করব, তাই না? তাহলে চলো আমরা এটিকেও একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা শুরুতে কি করব? এর পাশে আমরা লিখব কিন্তু আমরা একটি ভাগ চিহ্ন দিয়ে আমরা ওকে ভাগ করব কত দ্বারা? 0.001 দ্বারা, তাই না? এখন আমরা যদি ভাগটিকে করি, আমরা জানি এই সংখ্যাটিকে কিন্তু আগে লিখতে হয় 0.001 এবং আমরা মাঝখানে লিখব হচ্ছে 0. এই সংখ্যাটি লিখব, তাই না? 0.296। এখন যদি ভাগ করি, দেখো আমরা জানি ভাজকের ক্ষেত্রে প্রত্যেকটি অঙ্কের কিন্তু একই রকম নিয়ম। ভাজকের ক্ষেত্রে এই দশমিকটাকে রাখা যাবে না, এটিকে আমরা একদম ডান পাশে নিয়ে আসবো। তাহলে এটি যদি ডান পাশে আসে কয় সংখ্যাকে টপকে আসবে? 1 2 3 3 সংখ্যাকে টপকে এই পাশে চলে আসলো। তার মানে এই দশমিকটিও 3 সংখ্যাকে টপকে, 1 সংখ্যা 2 সংখ্যা 3 সংখ্যা, এই 3 সংখ্যাকে টপকে এই পাশে চলে আসলো, তাই না? আচ্ছা দেখো, এখন কিন্তু এই জায়গাতেও দশমিকটা এখানে চলে আসলো, এই দশমিকটাও শেষে চলে আসলো। তার মানে দুটি সংখ্যাই কিন্তু এখন পূর্ণ সংখ্যা হয়ে গেল। এটি হয়ে গেল শুধুমাত্র 1, কারণ আমরা জানি এই আগের শূন্যগুলোর কোনো দাম থাকে না, তাই না? তাহলে এটি কিন্তু শুধুমাত্র 1 হয়ে গেল এবং এইখানের এই আগের শূন্যটি বাদ হয়ে গিয়ে এখন এইখানে হয়ে গেল কত? 296। তাহলে 1 দ্বারা যদি 296কে আমরা ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? 1 দ্বারা আমরা যে সংখ্যাকেই ভাগ করি না কেন, সে যত বড় সংখ্যাই হোক, 1 দ্বারা আমরা যাকেই ভাগ করব উত্তর কিন্তু সেই সংখ্যাটিই হবে। অর্থাৎ 1 দ্বারা যদি আমরা 296কে ভাগ করি তাহলে উত্তর আমাদের 296 কিন্তু হবে, তাই না? তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা এটি দ্বারা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি 0.296 এই সংখ্যাটি 296টি 0.001 দ্বারা গঠিত, তাই না? অর্থাৎ 2 নম্বর দিয়ে আমরা উত্তর কিন্তু লিখতে পারি। আমরা উত্তর কি লিখতে পারি? 2 নম্বর দিয়ে কিন্তু আমরা উত্তর লিখতে পারি হচ্ছে 296টি, তাই না? আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি কিন্তু একই রকম নিয়ম, যেহেতু একই রকম যার কারণে এটি আর আমি তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি না। কিন্তু 4 নম্বর যে অঙ্কটি এটি কিন্তু একটু ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ? যার কারণে এটি যদি আমরা একটু সমাধান করি, দেখো এখানে বলা হয়েছে 1.3। এখন এই সংখ্যাটিকে আমরা ভাগ করব কত দ্বারা? এই সংখ্যা দ্বারা, 0.001 দ্বারা, তাই না? যার কারণে আমরা এখানে লিখবো হচ্ছে ভাগ 0.001। এখন যদি ভাগ করি, দেখো
আমরা এই সংখ্যাটিকে শুরুতে লিখব, প্রতিটি অঙ্কের ক্ষেত্রেই কিন্তু একই রকম নিয়ম, 0.001 এবং মাঝখানে আমরা লিখব হচ্ছে 1.3, তাই না? 1.3। এবার যদি ভাগ করি, দেখো আমরা আগের মতোই এই দশমিকটাকে একদম ডান পাশে নিয়ে আসবো। ওকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে কয় সংখ্যাকে টপকে ডান পাশে আসলো? 3 সংখ্যাকে টপকে কিন্তু ডান পাশে আসলো। তার মানে এই যে দশমিক, এটিও কিন্তু 3 সংখ্যাকে টপকে ডান পাশে যাবে। আচ্ছা দেখো আমার একটু ভুল হয়েছে, এখানে কিন্তু আমাদের রয়েছে 1.03, আমি শুধুমাত্র 3 লিখেছি, 1.03, তাই না? তাহলে এখানেও হবে 1.03। আচ্ছা এবার দেখো এই দশমিকটি যেহেতু 3 সংখ্যাকে টপকে ডান পাশে এসেছে, যার কারণে এই দশমিকও কিন্তু 3 সংখ্যাকে টপকে ডান পাশে আসবে। এখন যখন আমরা এই 3 সংখ্যাকে টপকাবো, দেখো 1 সংখ্যা 2 সংখ্যা, আমরা দেখতে পাচ্ছি 2 সংখ্যা রয়েছে, কিন্তু আমাদের কিন্তু 3 সংখ্যাকেই টপকাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এবারে কি করব? আমরা এখানে একটি শূন্য দিয়ে দেব। যে কয়টি সংখ্যা আমাদের দরকার সেই কয়টি সংখ্যার জন্য কিন্তু আমরা এক একটি করে শূন্য ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেহেতু 3টে সংখ্যা দরকার, এজন্য আমরা কি করলাম, একটি সংখ্যা, দুইটি সংখ্যা এবং আরেকটি সংখ্যার জায়গায় আমরা লিখে দিলাম শূন্য। 3টে সংখ্যা। এখন এই জায়গাতে কিন্তু আমরা দশমিকটাকে নিয়ে আসবো। আচ্ছা তাহলে আমরা এই জায়গাতে যদি দশমিক আনি, তাহলে এবারে কিন্তু আমাদের এই দুটি সংখ্যায় পূর্ণ সংখ্যা হয়ে গেল। এটি হয়ে গেল শুধুমাত্র 1 এবং এটি কিন্তু হয়ে গেল 1030, তাই না? অর্থাৎ এবারে যদি আমরা 1 দ্বারা 1030কে ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 1 দ্বারা 1030কে ভাগ করলে কিন্তু 1030 বারই ভাগ করা যাবে, তাই না? তাহলে আমরা উত্তরের জায়গাতে লিখে দিলাম 1030। 1030 একে হয় 1030। আচ্ছা তাহলে আমাদের উত্তর হচ্ছে 1030। অর্থাৎ আমরা কিন্তু 4 নাম্বার দিয়ে লিখতে পারি কি, আমরা 4 নাম্বার দিয়ে উত্তর লিখতে পারি হচ্ছে 1030টি। আশা করি এখানে প্রত্যেকটা অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ এই 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 3 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে 10 দ্বারা গুণ এবং ভাগ করো। অর্থাৎ এই নিচে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এগুলোকে আমাদের 10 দ্বারা প্রথমে গুণ করতে হবে, তারপরে 10 দ্বারাই আবার আমাদের ভাগ করতে হবে। অর্থাৎ একটি অঙ্ককে কিন্তু আমাদের 2 বার সমাধান করতে হবে, তাই না? একবার আমরা প্রথমে গুণ করব এবং তারপরে ভাগ করব। তাহলে দেখো 1 নম্বরে বলা হয়েছে 0.6। এখন এটিকে যদি প্রথমে আমরা 10 দ্বারা গুণ করি, দেখো আমরা 3 নাম্বার দিয়ে কি লিখতে পারি? বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে 3-এর 1 নম্বরে বলা হয়েছে 0.6। তাহলে আমরা শুরুতে 0.6-এর সঙ্গে 10কে গুণ করব, তারপরে কিন্তু 0.6-এর সঙ্গে 10কে ভাগ করব, তাই না? তাহলে আমরা যদি শুরুতে গুণের কাজটি করি, দেখো আমরা লিখলাম 0.6, এরপর নিচে লিখবো হচ্ছে গুণ 10, তাই না? আমরা গুণ দিয়ে লিখবো হচ্ছে 10। এখন যদি গুণ করি, দেখো আমরা গুণের ক্ষেত্রে জানি শুরুতে এই সংখ্যার সঙ্গে উপরের দুটিকে গুণ করব, তারপরে এই সংখ্যার সঙ্গে কিন্তু উপরের দুটিকে গুণ করব, তাই না? আচ্ছা দেখো প্রথমে 0 দ্বারা যদি এই দুটিকে গুণ করি, 0 এবং 6কে গুণ করলে হয় 6 0 গুণে 0, 0 এবং 0কে গুণ করলে হয় 0 0 0। আচ্ছা দেখো 0 দ্বারা গুণ করা হয়ে গেল। এরপরে আমরা জানি নিচের লাইনে এসে একটি শূন্য দিতে হয়, তাই না? একটি শূন্য দিলাম। এখন যদি 1 দ্বারা এই দুটিকে গুণ করি, 1 এবং 6কে গুণ করলে হয় 6 1 6, লিখে দিলাম 6। 1 এবং 0কে গুণ করলে হয় 1 0 গুণে 0, আমরা লিখে দিলাম 0। এখন যদি এই দুটিকে যোগ করে দিই, দেখো 0 এবং 0কে যোগ করলে হয় 0, 0 এবং 6কে যোগ করলে হয় 6। এখানে 0 রয়েছে, 0টাকে আমরা একই রকমভাবে রেখে দিলাম। আচ্ছা এবারে এই জায়গাতে এসে কিন্তু আমাদের দশমিক বসাতে হবে, কারণ কিন্তু এই জায়গাতে একটি দশমিক ছিল, তাই না? তাহলে এই দশমিকটাকে আমরা কোথায় বসাবো? আমরা লক্ষ্য করব যে উল্টো দিক থেকে অর্থাৎ এই ডান পাশ থেকে কয় সংখ্যার আগে দশমিক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1 সংখ্যার আগে দশমিক রয়েছে, তারপরে এখানেও কিন্তু 1 সংখ্যার আগে, অর্থাৎ এই জায়গাতে আমরা দশমিকটাকে বসিয়ে দিব। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 06.0। আচ্ছা দেখো আমরা জানি একদম শুরুতে যদি শূন্য থাকে সেটিরও কোনো দাম থাকে না, আবার দশমিকের পরে যদি শূন্য থাকে এটিরও কিন্তু কোনো দাম থাকে না, তাই না? তাহলে আমরা এখানে কিন্তু উত্তর পাচ্ছি শুধুমাত্র 6। আমরা শুধুমাত্র 6 লিখতে পারি অথবা 6.0 এটিও লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং গুণফল আমরা কত লিখতে পারি? গুণফল 6। ঠিক আছে, দেখো আমাদের গুণ করা হয়ে গেল। এবারে এই 0.6কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, আমরা এবার লিখতে পারি হচ্ছে 0.6। ওকে যদি আমরা ভাগ করি এবারে 10 দ্বারা, আমরা কি করব? আমরা জানি ভাগের ক্ষেত্রে এই সংখ্যাটিকে আগে লিখতে হয়, তাই না? আমরা শুরুতে লিখলাম হচ্ছে 10 এবং মাঝখানে লিখবো হচ্ছে আমরা 0.6। আচ্ছা এখন যদি ভাগ করি, দেখো
আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে কিন্তু কোনো দশমিক নেই, তবে এই জায়গাতে দশমিক রয়েছে, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, দশমিকের আগের সংখ্যাকে আমরা শুরুতে কিন্তু ভাগ করব। ঠিক আছে, দশমিকের আগে রয়েছে কত? শূন্য। তাহলে এই শূন্যকে যদি 10 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যায়? আমরা দেখব যে 10-এর সঙ্গে কতকে গুণ করলে শূন্য হয়। আমরা জানি একমাত্র 10-এর সঙ্গে যদি শূন্যকে গুণ করি তাহলেই উত্তর হবে শূন্য, তাই না? কারণ শূন্যের সঙ্গে যাকেই গুণ করবো উত্তর কিন্তু শূন্য হবে। এই জন্য আমরা এই জায়গাতে লিখলাম একটি শূন্য, অর্থাৎ 10 শূন্য গুণে শূন্য। আচ্ছা দেখো, আমাদের এই শূন্যকে ভাগ করা হয়ে গেল। এবারে এই পাশে রয়েছে কি? দশমিক, তাই না? এই দশমিকের একটি ব্যবস্থা না করে কিন্তু আমরা 6-এর কাছে যেতে পারছি না, তাই না? যার কারণে আমরা কি করব, এই দশমিকটাকে এবারে সরাসরি উত্তরের ঘরে নিয়ে আসবো। ঠিক আছে, এখানে আমরা দশমিকটাকে নিয়ে আসলাম। এই যে দশমিক থেকে এই জায়গায় নিলাম, এখন কিন্তু আমরা এই 6কে নিচে নামাতে পারবো, তাই না? এই দেখো, এই 6কে যদি আমরা এবারে নিচে নামিয়ে দিই, এখন আমরা দেখতে পাচ্ছি 6কে যদি 10 দ্বারা ভাগ করতে চাই, আমরা কিন্তু 6কে 10 দ্বারা ভাগ করতে পারবো না। কেন? কারণ 6 ছোট। আমরা জানি ভাগের ক্ষেত্রে এই সংখ্যাটিকে কিন্তু বড় হতে হয়, তাই না? এখন ওকে আমরা কিভাবে 10-এর চাইতে বড় বানাবো? দেখো, আমাদের এই পাশেও কিন্তু আর কোনো সংখ্যা নেই, তাই না? যে এই সংখ্যাটিকে আমরা নিচে নামিয়ে 10-এর চেয়ে বড় বানাবো, এরকম কিন্তু কোনো অপশন আমাদের এখানে নেই। তাহলে আমরা এবারে কি করব? দেখো, এই বিষয়টি কিন্তু খুবই সহজ। সেটি হচ্ছে এই যে দশমিক রয়েছে, আমরা যদি উত্তরে দশমিক একবার পেয়ে যাই, তাহলে আমরা এইখানে যে কয়টি শূন্য আমাদের দরকার সেই কয়টি শূন্য কিন্তু আমরা চাইলে এখানে বসাতে পারি। ঠিক আছে, তবে একটি শর্ত আছে, সেটি হচ্ছে 6 যেহেতু আমরা একটু আগে এই উপর থেকে নিচে নামিয়েছি, এখন যদি এইখানে শূন্য নেই তাহলে কিন্তু পরপর দুটি সংখ্যা এখানে নামানো হয়, তাই না? কিন্তু আমরা পরপর দুটি সংখ্যা কখনোই নামাতে পারবো না, একটি নামাতে পারবো। এখন আমরা তাহলে কি করতে পারি? এই দেখো, যেহেতু এখানে আরও একটি শূন্য আমাদের দরকার, এই জন্য আমরা এই জায়গাতে একটি শূন্য দিয়ে এই জায়গাতে একটি শূন্য আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, অর্থাৎ এই শূন্যের পরিবর্তে আমরা এই জায়গাতে একটি শূন্য দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখন কিন্তু মোট হয়ে গেল 7। এই 7কে যদি 10 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যায়? আমরা জানি 6 10 60, আমরা জানি উত্তরে হবে 6, অর্থাৎ 6 10 60। এখন দেখো, 7 থেকে নিচের 7কে বিয়োগ করলে আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা উত্তর পাচ্ছি 0.06। দেখো, এটি কিন্তু আমাদের উত্তর। আমরা লিখব সুতরাং ভাগফল, আমরা লিখব ভাগফল সমান 0.06। দেখো, এইভাবে করে কিন্তু আমরা খুবই সহজে এই অঙ্কগুলো সমাধান করতে পারি। এবারে এখান থেকে যদি আমরা আরও একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 3-এর 4 নম্বরে বলা হয়েছে 7.32। এখন এই সংখ্যাটিকেও আমরা শুরুতে 10 দ্বারা ভাগ করব, তারপরে কিন্তু 10 দ্বারা প্রথমে কিন্তু আমরা 10 দ্বারা গুণ করব, তাই না? এবং তারপরে 10 দ্বারা ভাগ করব। আচ্ছা দেখো, এই 7.32 ওর সঙ্গে যদি আমরা 10কে এবারে গুণ করি, আমরা গুণ দিয়ে লিখলাম 10। এখন যদি 10 দ্বারা গুণ করে দেখো, প্রথমে শূন্য দ্বারা এই প্রত্যেকটিকে কিন্তু আমরা গুণ করবো, তাই না? শূন্য দ্বারা 2কে গুণ করলে হয় 2 শূন্য গুণে 0, 0 এবং 3কে গুণ করলে হয় 3 শূন্য গুণে 0, 0 এবং 7কে গুণ করলে হয় 7 শূন্য গুণে 0। কারণ আমরা জানি শূন্য দ্বারা যাকেই গুণ করি না কেন উত্তর শূন্যই হবে। আচ্ছা, এবারে নিচের লাইনে আমরা এসে একটি শূন্য দিলাম। এখন যদি 1 দ্বারা গুণ করি প্রত্যেকটিকে, দেখো 1 দ্বারা 2কে গুণ করলে হয় 2 1 2, 1 দ্বারা 3কে গুণ করলে হয় 3 1 3, 1 দ্বারা 7কে গুণ করলে হয় 7 1 7। আচ্ছা, এখন আমরা এই দুটি সংখ্যাকে যদি যোগ করে দিই, 0 এবং 0কে যোগ করলে হয় 0, 0 এবং 2কে যোগ করলে হয় 2, 0 এবং 3কে যোগ করলে হয় 3, এবং এই 7-এর 7ই কিন্তু নেমে যাবে, তাই না? এখন আমরা কি করব, এই জায়গা থেকে এসে কিন্তু আমরা এবারে দশমিক বসাবো, কারণ আমাদের এই জায়গাতে দশমিক ছিল, তাই না? এখন দশমিকটা আমরা কোথায় বসাবো? আমরা দেখব যে উল্টো দিক থেকে কয় সংখ্যার আগের দশমিক রয়েছে। যেমন দেখো, 1 সংখ্যা 2 সংখ্যা, 2 সংখ্যার আগে যেহেতু দশমিক, তার মানে উত্তরে গিয়েও 1 সংখ্যা 2 সংখ্যা, এই 2 সংখ্যার আগে এই জায়গাতে আমরা দশমিকটাকে বসিয়ে দেব। আমাদের উত্তর হয়ে গেল 73.20। এবং আমরা কিন্তু জানি যে দশমিকের পরে শেষে গিয়ে যদি শূন্য থাকে, এই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না। এখানে যতগুলো শূন্যই থাকুক এগুলোর কিন্তু কোনো দাম নেই, তাই না? তার মানে কিন্তু আমরা বলতে পারি 73.2। আমরা লিখতে পারি সুতরাং গুণফল হচ্ছে কত? গুণফল 73.2। এবার একই রকমভাবে 7.32 এটিকে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, দেখো আমরা লিখবো হচ্ছে 7.32, এর সঙ্গে আমরা ভাগ করবো কত? 10কে, তাই না? আচ্ছা, তাহলে আমরা জানি ভাগের ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাটিকে আগে লিখতে হয়, তাই না? আমরা শুরুতে লিখলাম হচ্ছে 10 এবং মাঝখানে লিখলাম হচ্ছে 7.32। আচ্ছা, এবার যদি ভাগটিকে করি, আমরা দেখো আমরা কি করব, আমরা জানি যে দশমিকের আগের সংখ্যাকে কিন্তু শুরুতে ভাগ করতে হয়, তাই না? দেখো, 10 দ্বারা যদি আমরা প্রথমে 7কে ভাগ করি, আমরা কি ভাগ করতে পারবো? পারবো না,
কারণ আমরা যদি 7-এর সঙ্গে 1কেও গুণ করি, হ্যাঁ, তাহলে কত হবে, সরি 10-এর সঙ্গে যদি আমরা 1কেও গুণ করি তাহলে হয়ে যাবে 10 একে 10, অর্থাৎ এই 7-এর চাইতে বড় হয়ে যাবে। আমরা এমন একটি সংখ্যা দ্বারা 10কে গুণ করব যেন 7-এর চাইতে বড় না হয়, বরং 7-এর চাইতে ছোট হয়। তাহলে 10-এর সাথে যদি 1কে গুণ করি তাহলে হয়ে যায় 10 একে 10, মানে 7-এর চাইতে বড় হয়ে যায়। এই জন্য আমরা 10-এর সঙ্গে কাকে গুণ করব, আমরা কিন্তু 0কে গুণ করব। দেখো 10 এবং 0কে গুণ করলে হয় 10 0 গুণে 0, 0 কিন্তু 7-এর চাইতে ছোট। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি 0। এখন 7 থেকে 0কে বিয়োগ করলে আমাদের কিন্তু 7ই থেকে যায়। আমরা এখানে লিখে দিলাম 7। এখন আমরা কি করব, এই দেখো এই পাশে যে 3 রয়েছে, 3-এর কাছে যেতে গেলে আগে কিন্তু একটি দশমিক রয়েছে, তাই না? ওর একটি ব্যবস্থা না করে কিন্তু এই 3-এর কাছে আমরা যেতে পারছি না। তাহলে আমরা কি করব, এই দশমিকটাকে আগে আমরা উত্তরের ঘরে এই জায়গাতে পাঠিয়ে দিব। ঠিক আছে, দশমিকটাকে আমরা এখানে নিয়ে গেলাম। এখন আমরা এই 3-এর কাছে কিন্তু চাইলে যেতে পারবো। এখন এই 3টাকে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসলাম। যখন 3কে ওর কাছে আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম তখন 7 এবং 3 মিলে হয়ে গেল 73, তাই না? এখন এই 73কে যদি 10 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 7 10 এ 70, অর্থাৎ 7 বার যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে হয় 7 10 এ 70, আমরা পাচ্ছি 70। এখন এই উপরের সংখ্যা থেকে যদি নিচের সংখ্যাকে বিয়োগ করি, 3 থেকে 0 চলে গেলে থাকে 3, 7 থেকে 7 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কিন্তু কখনোই 0 লিখতে হয় না, তাই না? এখন দেখো এই 3কে নামানো আমাদের হয়ে গেল। এবার আমরা আমাদের বাকি রইল 2। এই 2কে যদি আমরা উপর থেকে নিচে নামিয়ে দিয়ে আসি তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 32। এবারে 32কে 10 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 3 10 এ 30, 3 বার ভাগ করা যায়। আমরা জানি 3 10 এ 30। দেখো আমরা উত্তর ঘরে লিখে দিলাম 3, এখানে লিখে দিলাম 30। এবার এই 32 থেকে যদি 30কে বিয়োগ করি, 2 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে 2, 3 থেকে 3 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি আগে কখনোই 0 লিখতে হয় না। এখন এই 2কে কি এই অবস্থায় রাখা যাবে? এই অবস্থায় কিন্তু রাখা যাবে না, কারণ এই নিচে কিন্তু আমাদের 0 বানাতে হবে, কারণ প্রত্যেকটি সংখ্যাকে কিন্তু আমাদের ভাগ করতে হবে। আবার আমরা দেখতে পাচ্ছি এই 2-এর পাশে কিন্তু আর কোনো সংখ্যাও নেই। তাহলে আমরা এবারে কি করতে পারি? এই 2কেও তো 10 দ্বারা ভাগ করতে পারবো না, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমাদের এই 2কে কিন্তু আগে বড় বানাতে হবে। আমরা যেভাবে বড় বানাবো দেখো, আমরা সবসময় মনে রাখবো যে দশমিক যদি আমরা উত্তরে একবার পেয়ে যাই তাহলে কিন্তু চাইলে আমরা এই জায়গাতে একটি শূন্য ব্যবহার করতে পারি, বা যে কয়টি শূন্য আমাদের দরকার সেই কয়টি শূন্য আমরা এখানে ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেহেতু দশমিক আমরা উত্তরে গিয়ে আমরা দশমিক পেয়ে গেছি, তা আমরা এইখানে কিন্তু আমরা একটি শূন্য দিতে পারি। এখানে যখন শূন্য দিলাম তখন হয়ে গেল 20। এবারে 20কে যদি 10 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যায়? আমরা যদি 10 2 20। এখন দেখো 20 থেকে 20কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমাদের কিন্তু ভাগফল মিলে গেল, তাই না? আমরা উত্তর পাচ্ছি কত? 0.732। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা লিখব সুতরাং ভাগফল সমান 0.732। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের ভাগফল। আশা করি এই প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা, যেহেতু 3 নম্বরের সব কয়টি অঙ্ক আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা এই নিয়ম অনুসরণ করে সমাধান করবে। এটা হচ্ছে তোমাদের কাজ। ঠিক আছে, এরপরে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 4 নম্বরে লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে উপরে নিচে হিসাব করো। অর্থাৎ আমরা এই নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু উপরে নিচে আমাদের কিছু অঙ্ক দেওয়া রয়েছে, তাই না? অর্থাৎ কিছু যোগ অঙ্ক দেওয়া রয়েছে এবং কিছু বিয়োগ অঙ্ক দেওয়া রয়েছে। তাহলে চলো আমরা এখান থেকে কিছু কিছু অঙ্ক যদি একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 4-এর 2 নম্বরে বলা হয়েছে 4.38 এবং নিচে বলা হয়েছে 3.7। এখন এই দুটিকে যদি আমরা যোগ করি, দেখো আমাদের সবসময় মনে রাখতে হবে দশমিকের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে এই যে দশমিকগুলো আমরা দেখতে পাচ্ছি, এই দশমিকগুলোকে কিন্তু আমাদের অবশ্যই উপরের নিচে অর্থাৎ একই সারিতে রাখতে হবে। ঠিক আছে, এবং এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলোকে কিন্তু ঠিক একই রকমভাবে আমাদের উপরের নিচে অর্থাৎ এই সারিটা কিন্তু আমাদের অবশ্যই ঠিক রাখতে হবে। ঠিক আছে, আমরা যদি সারি ঠিক না রাখি তাহলে কিন্তু এই অঙ্কগুলো আমাদের জন্য একটু জটিল হয়ে যাবে, এবং যদি এই সারি যদি আমরা ঠিকভাবে করে সাজাতে পারি তাহলে কিন্তু এই অঙ্কগুলো একদমই সহজ। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমরা যোগ করি, আমরা যদি যোগের ক্ষেত্রে এই শেষ থেকে কিন্তু শুরু করতে হয়, তাই না? আমরা দেখতে পাচ্ছি শেষে এখানে উপরে রয়েছে 8, নিচে কিন্তু কিছুই নেই, মানে 0। হ্যাঁ, আমরা কিন্তু এখানে একটি 0 ধরে নিতে পারি। 8 এবং 0কে যোগ করলে কত হয়? 8 এবং 0কে যোগ করলে কিন্তু 8ই হয়ে যায়। আমরা লিখে দিলাম 8। আচ্ছা, এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 3, এখানে রয়েছে 7। 3 এবং 7কে যোগ করলে হয়ে যায় 10, তাই না? 10 হয়ে যায়। 10-এর 0কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। দেখো এই সারি কিন্তু আমাদের অবশ্যই ঠিক রাখতে হবে। এরপর আমরা কি করব? আমরা কিন্তু এবারে এই দেখো এই পাশে চলে যাব। এই পাশে আমরা দেখতে পাচ্ছি 4 এবং রয়েছে 3। হ্যাঁ, তাহলে 4 এবং 3কে যোগ করলে হয়ে যায় 7।
7-এর সঙ্গে হাতে যে 1 ছিল এই 1কে আমরা এখানে যদি যোগ করে দিই 7 এবং 1 মিলে হয়ে যায় 8, তাই না? এই সোজা আমরা লিখে দেব 8। এখন এই যে দশমিকের ঘর আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে দশমিকের সারি, এই সারি সোজা নিচে উত্তরে এসেও কিন্তু আমাদের এই জায়গাতে দশমিক বসিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের দেখো এখানে দশমিক বসালে হয়ে গেল 8.08। এটি হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? আশা করি সকলে তোমরা খুবই সহজে এটি বুঝতে পেরেছো। এবারে দেখো 4 নম্বর অঙ্কটি যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা শেষে দেখতে পাচ্ছি 2 এবং এই পাশে রয়েছে 9। তাহলে 2 এবং 9কে যদি যোগ করি তাহলে হয়ে যায় 11, তাই না? 2 এবং 9 মিলে হয়ে যায় 11। 11-র 1কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের আরও 1। এরপরে দেখো এখানে রয়েছে 8, নিচে রয়েছে 3। 8 এবং 3কে যোগ করলে কিন্তু আবারও হয়ে যায় 11, তাই না? আচ্ছা, 8 এবং 3 মিলে হয় 11। 11-র সঙ্গে হাতে কিন্তু আমাদের ছিল আরও 1, তাহলে 11 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় এবারে 12, তাই না? 12-র 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে আরও 1। এখন আমরা চাইলে এই যে দশমিকের সারি, এই দশমিকের সারিতে এই জায়গাতে কিন্তু আমরা চাইলে একটু দশমিক বসিয়ে দিতে পারি, অথবা আমরা পরে গিয়েও কিন্তু এখানে দশমিক বসিয়ে দিতে পারি। আচ্ছা, আমরা ধরো আগেই এখানে দশমিক বসিয়ে দিলাম। এবারে আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে 0, নিচে রয়েছে 2। 0 এবং 2কে যোগ করলে কিন্তু 2 হয়ে যায়, তাই না? এই 2-এর সঙ্গে হাতে ছিল কত? 1 ছিল। 2 এবং হাতের 1 মিলে হয়ে গেল 3। আমরা এখানে লিখে দিলাম 3। তাহলে আমাদের মোট হয়ে গেল 3.21। এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো কত সহজ আমরা এগুলোকে সমাধান করে ফেললাম। এরপর একই রকমভাবে যদি 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 5 নম্বরে বলা হয়েছে, দেখো শেষে রয়েছে 9, এখানে শেষে রয়েছে 1। 9 এবং 1কে যোগ করলে হয়ে যায় 10। 10-এর 0কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 1। এখন দেখো এখানে দেখতে পাচ্ছি 7, নিচে রয়েছে 2। 7 এবং 2কে যোগ করলে হয় 10। 10-এর সঙ্গে হাতের এই 7 এবং 2কে যোগ করলে হয়ে যায় 9। 9-এর সঙ্গে হাতের এই 1কে যোগ করলে কিন্তু আবারও হয়ে যায় 10, তাই না? 10-এর 0কে লিখলাম আমরা আবারও এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের আরও 1। এরপরে এখানে দেখতে পাচ্ছি 0, নিচে রয়েছে 9। 0 এবং 9কে যোগ করলে কিন্তু 9 হয়। 9-এর সঙ্গে যদি হাতের এই 1কে যোগ করি তাহলে আবারও কিন্তু হয়ে যায় আমাদের 10। 10-এর 0কে আবার লিখলাম আমরা এই জায়গাতে, এবং এই 1 কিন্তু আবারও আমাদের হাতে রয়ে যায়, তাই না? আচ্ছা দেখো এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দশমিকের সারিতে চলে এসেছি, যার কারণে আমরা এই সোজা একটি দশমিক দিয়ে দিব। এখন আমরা যদি এই পাশে লক্ষ্য করে দেখো উপরে রয়েছে 3, নিচে রয়েছে 0। 3 এবং 0কে যোগ করলে কিন্তু 3ই হয়, এবং এই 3-এর সঙ্গে যদি হাতের 1কে আমরা যোগ করি তাহলে 3 এবং 1 মিলে হয়ে যায় 4, তাই না? আমরা এখানে লিখে দিলাম 4। তাহলে আমাদের এখানে মোট হয়ে গেল 4.000। এবং আমরা জানি যে দশমিকের পরে যতগুলো শূন্যই থাকুক না কেন এগুলোর কিন্তু কোনো দাম থাকে না। তাহলে আমরা কিন্তু এখানে উত্তর হিসাবে শুধুমাত্র 4কে লিখতে পারি, তাই না? আমরা উত্তর দিয়ে লিখতে পারি শুধুমাত্র 4। দেখো এইভাবে করে যে অঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি যোগ অঙ্ক রয়েছে, সেই যোগগুলো কিন্তু তোমরা একই রকম নিয়মেই সমাধান করবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। এরপরে আমরা চলো এখান থেকে কিছু বিয়োগ অঙ্ক যদি একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 4-এর 6 নম্বরে বলা হয়েছে 5.38 বিয়োগ 2.19, অর্থাৎ এই অঙ্কটি কিন্তু একটি বিয়োগ অঙ্ক, তাই না? আচ্ছা, বিয়োগ অঙ্কের ক্ষেত্রেও আমরা ঠিক নর্মাল যে বিয়োগ অঙ্কগুলো করি ওইগুলো যে নিয়মে করি এইটিও কিন্তু ঠিক সেই একই নিয়মেই করব, ঠিক আছে? আচ্ছা দেখো আমরা এই উপরে দেখতে পাচ্ছি হচ্ছে 8 রয়েছে, নিচে রয়েছে 9। এখন এই 8 থেকে কি আমরা 9কে বিয়োগ করতে পারবো? পারবো না, কারণ আমরা জানি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাটিকে অবশ্যই বড় হতে হয়, তাই না? এখন 8কে আমরা কিভাবে 9-এর চাইতে বড় বানাতে পারি? আমরা কি করবো, পাশে যে 3 রয়েছে ওর কাছ থেকে 1কে ধার করে এই 8-এর কাছে নিয়ে আসবো, তাই না? দেখো ও কিন্তু আগে ছিল শুধুমাত্র 8, তাই না? শুধুমাত্র 8 ছিল। যখন এই 3-এর কাছ থেকে ওর কাছে 1 নিয়ে আসলাম তখন 1 এবং 8 মিলে হয়ে গেল 18। এখন এই 18 থেকে কি আমরা 9কে বিয়োগ করতে পারবো না? হ্যাঁ পারবো, কিন্তু আমরা জানি 18 থেকে যদি 9 চলে যায় তাহলে কিন্তু আমাদের থাকে আরও 9। আমরা এখানে লিখে দিলাম 9। এবারে দেখো এই জায়গায় আমরা যে 3 দেখতে পাচ্ছি, এখানে কি আসলে 3 রয়েছে? না বন্ধুরা, 3 নেই। কেন? কারণ এই 3 থেকে 1কে ধার করে আমরা ওর কাছে দিয়ে দিয়েছিলাম, যার কারণে 3 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 2, তাই না? এই 2 থেকে যদি আমরা 1কে বিয়োগ করি, 2 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে আরও 1। আমরা এখানে লিখে দিলাম 1। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে দশমিকের লাইন, তাই না? অর্থাৎ এই দশমিকের সারিতে এসে আমরা এই জায়গাতে একটি দশমিক দিয়ে দেবো। আচ্ছা, এবারে যদি আমরা এই পাশে চলে যাই, এখানে উপরে রয়েছে 5, নিচে রয়েছে 2, অর্থাৎ 5 থেকে 2 চলে গেলে হ্যাঁ আমাদের থাকে হচ্ছে কত? থাকে হচ্ছে শুধুমাত্র 3, তাই না? তাহলে আমাদের উত্তর হচ্ছে 3.19। দেখো কত সহজ। এরপরে 8 নম্বরে বলা হয়েছে 7.2 বিয়োগ 5.37। আচ্ছা দেখো আমরা যদি শেষের সংখ্যা দুটি লক্ষ্য করি, দেখো এই জায়গাতে কিন্তু আমরা শেষে কিছুই দেখতে পাচ্ছি না, তাই না?
তার মানে এখন আমরা কি করতে পারি, এখন কিন্তু আমাদের ভয় পাবার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যখন উপরে বা নিচে আমরা কোনো সংখ্যা না দেখতে পাবো তখন কিন্তু আমরা সেখানে একটি শূন্য ধরে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে যেহেতু শূন্য লেখা নেই আমরা এখানেও লিখছি না, তবে আমরা কিন্তু মনে মনে একটি শূন্য এখানে ধরে নিব। এখন এই শূন্য থেকে কি নিচের 7কে আমরা বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ শূন্য ছোট, আমাদের এই শূন্যটাকে আগে 7-এর চাইতে বড় বানাতে হবে, তাই না? আমরা কিভাবে বড় বানাতে পারি? দেখো ও কিন্তু ছিল শুধু আগে ছিল শুধুমাত্র শূন্য। এখন এই পাশে যে 2 রয়েছে, 2-এর কাছ থেকে যদি ওর কাছে আমরা 1 দিয়ে দিই, দেখো 1 যদি ওর কাছে আমরা দিয়ে দিই তাহলে 1 এবং 0 মিলে হয়ে গেল 10। এখন এই 10 থেকে নিচের 7কে বিয়োগ করতে পারবো না? পারবো, কারণ আমরা জানি 10 থেকে 7 চলে গেলে থাকে হচ্ছে আর 3, তাই না? আমরা লিখে দিলাম এখানে 3। এবারে এই জায়গাতে যে 2 দেখতে পাচ্ছি, এখানে কি 2 রয়েছে? না বন্ধুরা, 2 থেকে তো 1 কমে গিয়েছে, তাই না? যার কারণে এখানে কিন্তু বাকি রইল আর 1। এখন এই 1 থেকে কি নিচের 3কে আমরা বিয়োগ করতে পারবো? পারবো না, কারণ 1 ছোট 3 বড়। এবারে এই 1কে যদি আমরা বড় বানাই আমরা কি করব? এই পাশে যে 7 রয়েছে 7-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসবো, তাই না? ও ছিল আগে 1, যখন 7-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে আনলাম তখন 1 এবং 1 এই দুটি মিলে হয়ে গেল 11। এখন এই 11 থেকে যদি আমরা 3কে বিয়োগ করে দিই তাহলে কত থাকে? আমরা জানি 11 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে 8, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিলাম 8। এরপর দেখো এই যে কিন্তু আমরা দশমিকের সারিতে এসে গেছি, যার কারণে কিন্তু আমরা এই দশমিকের জায়গাতে একটি দশমিক দিয়ে দেবো। এরপর দেখো এখানে রয়েছে 7, কিন্তু এই 7 থেকে যেহেতু 1 ধার করে দিয়েছিলাম যার কারণে 7 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 6, তাই না? এই 6 থেকে নিচের 5কে বিয়োগ করলে আর থাকে শুধুমাত্র 1। আমরা এখানে লিখে দিলাম 1। আমাদের উত্তর হয়ে গেল 1.83। এবারে একই রকমভাবে যদি 9 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 9 নম্বরের উপরে বলা হয়েছে শুধুমাত্র 9 এবং নিচে বলা হয়েছে 0.42। তাহলে এটিকে আমরা কিভাবে সমাধান করব? এই অঙ্কটি কিন্তু একটু ব্যতিক্রম মনে হচ্ছে, তাই না? তবে দেখো এই অঙ্কগুলো কিন্তু আগের অঙ্কের মতোই খুবই সহজ। দেখো আমরা দেখতে পাচ্ছি উপরে কিন্তু শুধুমাত্র 9 রয়েছে এবং এখানে কোনো দশমিকও নেই। তাহলে আমরা এবারে কি করব? দেখো আমরা সবসময় মনে রাখবো যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে একটি দশমিক থাকে। 9 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, তাই না? যার কারণে 9-এর পাশে কিন্তু একটি দশমিক রয়েছে। এই দশমিকটা এখানে দেয়া নেই, তারপরও দশমিক রয়েছে, আবার যদি দশমিক দেয়া থাকতো তাও এখানে একটি দশমিক রয়েছে। তাহলে এই দশমিক যদি এখানে থাকে, হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি? আমরা জানি দশমিকের পরে এই পাশে কিন্তু চাইলে যে কয়টি শূন্য দরকার আমরা কিন্তু চাইলে সেই কয়টি শূন্য ধরে নিতে পারি, তাই না? ধরো এই 4-এর সোজা কিছু নেই, এখানে আমরা একটি শূন্য ধরে নিতে পারি। 2-এর সোজা কিছু নেই, এখানেও একটি শূন্য আমরা ধরে নিতে পারি। আমরা কিন্তু মনে মনে ধরে নিব। আচ্ছা এখন এই শূন্য থেকে যদি নিচের 2কে আমরা বিয়োগ করি, আমরা কি বিয়োগ করতে পারবো? পারবো না, কারণ 2-এর চাইতে কিন্তু শূন্য ছোট। এই শূন্যটাকে আমরা আগে বড় বানাবো। কিভাবে বড় বানাবো? দেখো এই শূন্যকে বড় বানানোর জন্য পাশের ঘরে আমরা চলে গেলাম, কিন্তু যখন পাশের ঘরে গেলাম তখন দেখলাম যে ওর কাছ থেকে যে আমরা 1 নিব, ওর নিজের কাছেই তো কিছু নেই, তাই না? কারণ ওর নিজেই শূন্য। তাহলে আমরা এবারে কি করব? এবার আমরা তার পাশের ঘরে চলে যাব, এইখানে চলে যাব। এইখানে গিয়ে দেখলাম ওর কাছে রয়েছে 9। এই 9 থেকে শুরুতে কিন্তু আমরা ওর কাছে আগে 1 ধার করবো। আমরা কিন্তু সরাসরি ওর কাছে 1 নিতে পারবো না, ঠিক আছে? আমরা কিন্তু প্রথমে ওর কাছে দেব, তারপর ওর কাছ থেকে এই শূন্যের কাছে আমরা 1 দিব। তাহলে 9 থেকে যদি ওর কাছে আমরা প্রথমে একটি 1 দিই, দেখো ও কিন্তু আগে ছিল 0, যখন আমরা 1 দিলাম 9-এর কাছ থেকে ওর কাছে 1 দিলাম তখন হয়ে গেল 10, তাই না? এখন এই 10 থেকে কিন্তু ওর কাছে আমরা আরও 1 দিতে পারবো, তাই না? দেখো এখন এই শূন্যটা কিন্তু আগে ছিল 0, যখন ওর কাছ থেকে আমরা 1 দিলাম তখন ও কিন্তু 1 পেয়ে হয়ে গেল 10, এবং ও কিন্তু একটু আগে 10 ছিল, তাই না? কিন্তু 10 থেকে যখন ওর কাছে 1 দিয়ে দিলাম তখন 10 থেকে 1 কমে গিয়ে কত হয়ে গেল? এখন কিন্তু ও হয়ে গেল 9, তাই না বন্ধুরা? আচ্ছা ও হয়ে গেল 9 কিন্তু ও হয়ে গেল 10। এবারে দেখো এখন এই 10 থেকে যদি নিচের 2কে বিয়োগ করি তাহলে কত হয়? আমরা জানি 10 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আরও 8, আমরা লিখে দিলাম 8। এখন উপরে কিন্তু আর শূন্য নেই, এখানে রয়েছে 9, তাই না? এই 9 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত থাকে? আমরা জানি 9 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 5, আমরা লিখে দিলাম 5। এরপর দেখো এখানে আমরা দশমিকের ঘরে চলে এসেছি, আমরা এখানে লিখে দিলাম দশমিক। দশমিকটাকে কিন্তু আমাদের একই রকমভাবে লিখে দিতে হয়, তাই না? আমরা এখানে দশমিকটাকে একই রকমভাবে রেখে দিলাম। এখন এইখানে যে আমরা 9 দেখতে পাচ্ছি, এখানে কি 9 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 9 নেই, কারণ ওর কাছ থেকে আমরা 1কে ধার করে দিয়েছিলাম, তাই না? যার কারণে 9 থেকে 1 কমে গিয়ে ও হয়ে গেল এখন 8। এবারে এই 8 থেকে যদি নিচের শূন্যকে আমরা বিয়োগ করি, আমরা যদি 8 থেকে 0 চলে গেলে 8ই থেকে যায়, আমরা এখানে লিখে দিলাম 8। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 8.58। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি
আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো বন্ধুরা। এইখানে যে বিয়োগ অঙ্কগুলো করেছে এগুলোর বাইরেও কিন্তু আরও বিয়োগ অঙ্ক তোমাদের রয়েছে 4 নম্বরে, তাই না? সেগুলো কিন্তু তোমরা একই রকম নিয়মেই সমাধান করবে। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।